গাজায় বোমা হামলা চালিয়ে একই পরিবারের ২৫ জন সদস্য সহ একদিনে ৬৮ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই দিন লেবাননও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এরই মধ্যে যুক্তরাজ্য, পর্তুগাল সহ ৪ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় উচ্ছ্বসিত গাজা ও পশ্চিম তীরের বাসিন্দারা। এদিকে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের মানুষকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে স্থানীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের এবং নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। গাজা সিটিতে বোমা হামলা চালিয়ে একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এ নিয়ে রবিবার সকাল থেকে পুরো গাজা উপত্যকায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৮ জন ফিলিস্তিনি। এছাড়া একদিনে অনাহারে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইসরায়েলের অবরোধে সম্প্রতি গাজায় না খেয়ে মৃত্যু হয়েছে ৪৪০ জনের, যার মধ্যে ১৪৭ জনের শিশু। সৃষ্টি ঘটকের রিপোর্ট। দিনরাত সমানতালে ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ। ভূখণ্ডটির সবচেয়ে বড় শহর গাজা সিটি দখলে চলছে তুমুল বোমাবর্ষণ। একের পর এক ধসে পড়ছে বহুতল ভবন। শহরটির সাবরা এলাকায় বিমান হামলায় রবিবার প্রাণ হারিয়েছে একই পরিবারের অন্তত ২৫ জন। ওই ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ৫০ জন চাপা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে। আমরা পরিবারের সবাই মিলে একসাথে বসেছিলাম। হঠাৎ ছাদ ধসে আমাদের মাথায় পড়তে শুরু করে। যারা চাপা পড়েছিল তাদেরকে টেনে তোলার চেষ্টা করছিলাম আমরা, কিন্তু তখনই ইসরায়েলি সেনারা আমাদের উপর গুলি চালানো শুরু করে, তাই তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইসরায়েলি সেনারা দাবি করেছে সম্প্রতি গাজায় হামলা বাড়ানোর পর থেকে ৩০ হামাস সদস্যকে হত্যা করার পাশাপাশি তাদের অনেক অস্ত্র জব্দ করেছে তারা। এদিকে হামলার পাশাপাশি ক্ষুধায়ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে গাজা উপত্যকায়। রবিবার একদিনেই সেখানে আরও ৪ জনের মৃত্যু হয় অনাহারে। প্রতি মুহূর্তেই মানবিক সংকট যেন আরও বাড়ছে যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডটিতে। এরই মধ্যে তুমুল হামলার মুখে গাজা সিটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন লাখো ফিলিস্তিনি। তবে অনেকেই আবার প্রায় ২ বছর ধরে চলা যুদ্ধে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আশ্রয় খুঁজতে খুঁজতে ক্লান্ত। তারা মনে করছেন পালিয়ে গিয়েও বাঁচার কোনো পথ নেই। আমি এই যুদ্ধে সবই হারিয়ে ফেলেছি, সবাইকে, আমার এক চোখও। এখন আর কোথাও পালিয়ে কি বা লাভ? এদিকে গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফ এক বিবৃতিতে জানায়, উত্তর গাজা থেকে ২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ ইসরায়েলের উন্মুক্ত জায়গায় আঘাত এনেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সৃষ্টি ঘটক, ৭১। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দেশগুলোর তালিকায় যুক্ত হলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং সর্বশেষ পর্তুগালও। শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে ৪টিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। শক্তিধর দেশগুলোর এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষ। তাদের আশা, এর মাধ্যমে গাজায় দখলদার ইসরায়েলের চলমান বর্বর যুদ্ধ বন্ধ হবে। বিস্তারিত রিপোর্টে। ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে, আবার অস্তিত্ব নেই। বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন রয়েছে। অলিম্পিকের মতো ক্রীড়া প্রতিযোগিতাতেও অংশ নেয় ফিলিস্তিন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক সদস্যও তারা। তবে ইসরায়েলের সাথে চলমান দীর্ঘ সংঘাতের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। তবে গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করেই ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। এই স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষ। তাদের আশা, এর মাধ্যমে গাজায় দখলদার ইসরায়েলের চলমান বর্বরতা বন্ধ হবে।
আমি অনেক খুশি। আমার মনে হচ্ছে একটি দেশ হিসেবে এটি আমাদের জন্য একটা নতুন শুরু হবে। আমাদের দেশ একদিন তার সার্বভৌমত্ব ফিরে পাবে। এই খবরের জন্য আমরা 7 অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে অপেক্ষা করছি। স্বীকৃতির সিদ্ধান্ত এসেছে দেরিতে, তবে আমি বলবো স্বীকৃতি না দেওয়ার চেয়ে দেরি ভালো। আমাদের প্রত্যাশা এই স্বীকৃতি ইসরায়েলের উপর যুদ্ধ বন্ধের চাপ তৈরি করবে। অপরদিকে পশ্চিম তীরের রামাল্লাতে এই স্বীকৃতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে স্বাগত জানালেও শঙ্কা জানিয়েছেন বিভিন্ন দেশের স্বীকৃতির ফলে ইসরায়েল তাদের বর্বরতা আরও বাড়াতে পারে। মানুষ এখনো ক্ষুধার্ত থাকছে এবং লড়াই চলছে। দেখা যাক আগামী কয়েকদিনে পরিস্থিতির পরিবর্তন হয় কিনা। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75 ভাগই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ, কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি কতটা পরিবর্তন হবে। জ্যোতি সরওয়ার, 71। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রগুলো ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপ বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে সমর্থন বাড়ালেও বিশ্লেষকদের মতে একটি নতুন ও জটিল প্রশ্ন সামনে এনেছে, আর তা হলো কে এই রাষ্ট্রের নেতৃত্ব দেবে। এর আগে 150টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তবে যুক্তরাজ্য এবং অন্য দেশগুলোর এই স্বীকৃতিকে অনেকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ৭৭ বছরের ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং 18 বছরের রাজনৈতিক বিভাজন, পশ্চিম তীর এবং গাজা উপত্যকা বিচ্ছিন্ন হওয়ার জন্য দীর্ঘ সময়। ইতিমধ্যে ফিলিস্তিনি রাজনীতি স্থবির হয়ে পড়েছে, যার ফলে বেশিরভাগ ফিলিস্তিনি তাদের নেতৃত্ব সম্পর্কে হতাশ। সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল 2006 সালে, তাই বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে প্রয়োজন নতুন নেতৃত্বের। 2007 সালের পর থেকে গাজায় হামাস এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএর পৃথক শাসন ব্যবস্থা চলছে, যা রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করেছে। 2023 সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিষয়টি আরও তীব্র হয়ে উঠেছে। পশ্চিম তীরে অবস্থিত সদর দপ্তর থেকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত অসহায় দর্শকের ভূমিকায় অবতীর্ণ। তবে ফিলিস্তিনিরা সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে যার কথা ভাবছেন তিনি মারওয়ান বারগুতি। দ্বিতীয় ফিলিস্তিনি বিদ্রোহের সময় 5 জন ইসরায়েলি নিহত হওয়ার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইসরায়েল। 2002 সাল থেকে তিনি ইসরায়েলি কারাগারে আছেন। পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে যে 50% ফিলিস্তিনি বারগুতিকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে চান। বারগুতি কারাগারে। মাহমুদ আব্বাসের 90 বছর বয়স। হামাস প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং পশ্চিম তীর কয়েক টুকরো হওয়ায় এটা স্পষ্ট যে ফিলিস্তিনের নেতৃত্ব এবং সংহতির অভাব রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্থহীন। কাগজে কলমে ফিলিস্তিনি রাষ্ট্র বলে কিছু নেই, তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। মনিরুজ্জামান বাবু, 71। লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় বেন্থ জবেইল শহরে চালানো এই ড্রোন হামলায় একই পরিবারের 3 শিশু সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 2 জন। রবিবারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়, এতে আরও 2 জন আহত হন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন নিহত 3 শিশু এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। নিহতর মা আহত হয়েছেন। ইসরায়েলের দাবি ওই হামলায় হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে, তবে বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে বলে স্বীকার করেছে তারা। গত বছরের নভেম্বর থেকে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেল আবিবের দাবি ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ যাতে আবার সামরিক শক্তি গড়ে তুলতে না পারে সেজন্য এসব হামলা চালাচ্ছে তারা। কাতারে ভয়াবহ হামলার পর মধ্যপ্রাচ্যে তুরস্ক ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। একাধিক ডানপন্থী বিশ্লেষক ও সংবাদ মাধ্যম ইসরায়েলের শত্রু ও পরবর্তী লক্ষ্য হিসেবে তুরস্কের নাম উল্লেখ করেছেন।
তাদেরই একজন ওয়াশিংটনে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করে বলেছেন, ইসরায়েল তার পরবর্তী হামলা তুরস্কে চালাতে পারে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। গত কয়েক মাস ধরে ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে তুলে ধরছে। বিশ্লেষকদের মতে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি ও যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনের ভূমিকা তেল আবিবকে বেশি অস্বস্তিতে ফেলেছে। মাইকেল রুবিনের মতো আঙ্কারাকে তেল আবিবের পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন ইসরায়েলি শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেইর মাসরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, কাতারের পর এবার সামনে তুরস্ক। এর জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, ইসরায়েলকে খুব শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এদিকে ইসরায়েলের আক্রমণাত্মক নীতি অব্যাহত থাকা ও গাজায় যুদ্ধ শেষ না হওয়ায় গত আগস্টে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেন। অন্যদিকে কাতারে ইসরায়েলের হামলা আঙ্কারার ন্যাটো মিত্রদের উপর আস্থা আরও কমিয়ে দিয়েছে, কারণ কাতার যুক্তরাষ্ট্রের প্রধান অন্যাটো মিত্র হলেও ওয়াশিংটন কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখায়নি, যার ফলে ন্যাটো সনদ অনুসারে তুরস্কের উপর যে কোনো আক্রমণকে যুক্তরাষ্ট্র সত্যি নিজের উপর আক্রমণ হিসেবে দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের আঞ্চলিক সম্প্রসারণবাদী লক্ষ্য নিয়ে গর্ব করছেন। সম্প্রতি তিনি বৃহত্তর ইসরায়েল ধারণায় বিশ্বাস করেন বলে জানান। শুধু গাজা নয়, গত কয়েক সপ্তাহে ইয়েমেন, সিরিয়া, এমনকি তিউনিসিয়ায় গাজা সহায়তা বহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে তুরস্ক ও ইসরায়েল এরই মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাতে জড়িয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। পাকিস্তানে বৃষ্টি বন্যায় ৩.৫ মাসে মৃত্যু ১,০০০ ছাড়িয়েছে। এদের মধ্যে ২৭৫ জন শিশু, ৫৬৮ জন পুরুষ এবং ১৬৩ জন নারী। পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে শুরু হওয়া বর্ষা ঋতুতে দেশ জুড়ে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় সেখানে এত মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, এসব প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে মৃত্যুর সংখ্যা ৫০৪। এরপর পাঞ্জাব প্রদেশে, এরপর সিন্ধু, বেলুচিস্তান, গিলগিট বালতিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীরে এবং রাজধানী ইসলামাবাদেও মৃত্যু হয়েছে। এর পাশাপাশি দেশ জুড়ে ১,০৬৩ জন আহত হয়েছেন। প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন রাগাসা। বহু বছরের মধ্যে অন্যতম শক্তিশালী এই সুপার টাইফুনের তাণ্ডবের আগে বেশ সতর্ক অঞ্চলটি, আর এরই অংশ হিসেবে রাগাসার প্রভাব মোকাবিলায় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হচ্ছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যা থেকে ৩৬ ঘন্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখবে বলে জানিয়েছে কান্তাস এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রাত ৮টা ২৫ থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে হংকং অবজারভেটরি জানিয়েছে, সোমবার দুপুরে সর্বনিম্ন সতর্কতা সংকেত জারি করা হবে এবং রাত ৮টা থেকে ১০টার মধ্যে তা দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দেশের মানুষকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে স্থানীয় পণ্য ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। আজ ভারত জুড়ে চালু হতে চলেছে পণ্য ও পরিষেবা করের নতুন কাঠামো। তার আগের দিন রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বার্তা দেন মোদী। ভাষণে মোদী আরও বলেন, ভারতীয় জনগণ প্রতিদিন যে পণ্য ব্যবহার করে তার অনেকগুলো বিদেশে তৈরি, সেগুলো থেকে মুক্তি পেতে পাওয়ার কথা বলেন তিনি। মোদী দেশীয় পণ্য কেনার ওপর জোর দেন, তবে নির্দিষ্ট কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি। এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এস্তোনিয়া ও জাতিসংঘের কর্মকর্তারা। এস্তোনিয়া এই জরুরি বৈঠকের অনুরোধ জানায়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, এই জরুরি বৈঠক সোমবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার 3টি রুশ MiG-31 যুদ্ধ বিমান ফিনল্যান্ড উপসাগরের আকাশপথ দিয়ে অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাটোর এক মুখপাত্রের তথ্য মতে এই বিমানগুলো আকাশে 12 মিনিট অবস্থান করে। ব্রিটেনের কারি ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনকে শীর্ষ কারি গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশন BTB এর যৌথ 9 বছর পর অনুষ্ঠিত হলো ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল। সুস্বাদু খাবার আর বর্ণাঢ্য নানা আয়োজনে বাংলা টাউনে আবারও মেতে ওঠে হাজারো মানুষ। আগের মতো আবারও প্রাণ ফিরে পেয়েছিল কারি ক্যাপিটাল ব্রিকলেন। অতুলনীয় খাবার, সুর, সঙ্গীত আর সংস্কৃতির আনন্দঘন মুহূর্তে
উৎসবে মেতেছিল দেশি বিদেশি মানুষ। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। কারি ক্যাপিটাল অব দ্য ইউকে খ্যাত লন্ডনের বাংলা টাউন ব্রিকলেনে 9 বছর পর অনুষ্ঠিত হলো কারি ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালের সুস্বাদু খাবার আর বর্ণাঢ্য নানা আয়োজন মাতিয়ে তুলেছিল বাংলা টাউনের রাস্তাগুলোকে। খুবই ভালো লাগছে, শুধু বাঙালি কালচার আমরাই যে রিপ্রেজেন্ট করছি বিষয়টা এরকম না। প্রিয় এই উৎসবে নতুন করে যেন প্রাণ ফিরে পেল কারি ক্যাপিটাল ব্রিকলেন। বাংলাদেশি কমিউনিটির সমৃদ্ধ রন্ধন শিল্প, স্বাদে গন্ধে অতুলনীয় খাবার, সুর, সঙ্গীত আর সংস্কৃতির আনন্দঘন মুহূর্তে দর্শনার্থীরা উপভোগ করলেন মুখরোচক স্ট্রিট ফুড, শেফদের রান্না করা লাইভ প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও পরিবার কেন্দ্রিক নানা আকর্ষণ। উৎসবে এসে আনন্দঘন মুহূর্তের অনুভূতি প্রকাশ করলেন দেশি বিদেশি কারি প্রেমিকরা। Really, it's fantastic. It's so much on offer. Like you go to everywhere and something different, and the smells and the vibe. Just waiting for our food, so we're having some fish thali. Yeah, Bangladeshi fish thali. So really exciting to be here and head on down. দীর্ঘ 9 বছর বাদে আবার এই ব্রিকলেন কারি ফেস্টিভ্যালটা ফিরে পাইছে। এটা লাগি স্পেশাল থ্যাংক ইউ টু মেয়র এন্ড হিজ টিম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজনের লক্ষ্য ছিল ব্রিকলেনকে আবারও যুক্তরাজ্যের শীর্ষ কারি গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং ফিরিয়ে আনা তার প্রাপ্য খেতাব কারি ক্যাপিটাল অব দ্য ইউকে বলে জানালেন আয়োজকরা। Is known as the curry capital and we're retaining this name, and inshallah next year the curry festival will be bigger and better. And Brick Lane, Bangla Town, এটা আমাদের এই spiritual heart of the Bangladeshi community. আপনারা দেখবা মানে people of faith, no faith, white, black, everyone is here to celebrate what? Curry. আরিফ মাহফুজ, 71, লন্ডন। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।